আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটি অপেক্ষা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে। এখন এই ৭ মাস পার হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ এখন দেশি বিদেশি যে কার্যক্রম রয়েছে সেই জায়গায় আওয়ামী লীগ এখন ফেরার কোন জায়গায় রয়েছে এবং সেই জায়গাটি কিভাবে তৈরি হয়েছে সেই বিষয় নিয়েই আলোচনা করব। শুরুতেই যদি আমরা দেখি যে আমরা কিন্তু শেখ হাসিনা যে ভারতে রয়েছে সেটি আমরা নিশ্চিত, কিন্তু ভারতে বসে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির যে কোনো আলোচনা হয়েছে বা দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে এমন কোনো খবর কিন্তু আমরা এতদিন পাইনি। এখন কিন্তু একটি খবর বেরিয়েছে যে বাংলাদেশের বিষয় নিয়ে শেখ হাসিনার সাথে এই দেখা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের যে এই প্রতিরক্ষা উপদেষ্টা অজিত কুমার দোভাল। এই খবরটি কিন্তু এখন মার্কেটে এসেছে, অর্থাৎ এই একটি সমীকরণের ধাপ শুরু হলো। এই ধাপটিকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমরা দেখব যে এই ঘটনার পরে বাংলাদেশ নিয়ে আবার যুক্তরাজ্যের ২ পররাষ্ট্রমন্ত্রীর কিন্তু বৈঠক হয়েছে। সেইখানে কিন্তু এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। এখন এই কোন যুক্তরাজ্য, যেই যুক্তরাজ্যই কিন্তু আবার বাংলাদেশে যে সন্ত্রাসী হামলা হতে পারে এই বিষয়ে কিন্তু এক প্রকার নিষেধাজ্ঞা দিয়েছে, আগেই তাদের সংকেত জানিয়েছে, আগেই কিন্তু তারা বাংলাদেশের বিষয়ে এই ধারণা দিতে সক্ষম হয়েছে এবং সেই হামলাগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে, সেটিও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই সমীকরণ যদি মেলাতে যাই তাহলে আবার আমরা দেখতে পাবো যে এই বাংলাদেশ আর মিয়ানমারের একটি বিষয় রয়েছে, সীমানা রয়েছে, সেইখানে ২৭০ বর্গ কিলোমিটার। এখন সেইখানে যে আরাকান আর্মি, সেই আরাকান আর্মি আবার ওইখানে সামরিক জান্তাদেরকে হটিয়ে এই সীমান্তবর্তী ওই এলাকা এখন কিন্তু আরাকান আর্মির দখলে। এখন এই আরাকান আর্মি আবার বাংলাদেশের এই জেলেদেরকে ধরে নিয়ে যায়, সেইখানে এতদিন হয়তো মুক্তিপণ পেয়ে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু এইবারে যেই ঘটনাটি ঘটেছে সেটি হলো যে বাংলাদেশি জেলেদের কাছ থেকে তারা কিছু নানা ধরনের কিছু তথ্য তারা সেখানে আবিষ্কার করার চেষ্টা করেছে। সেই তথ্যগুলো কি? সেই তথ্যগুলো হলো যে এই আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নানা তথ্য, তার মধ্যে রয়েছে ঘাঁটি অবস্থান, এই বিষয়ে। এখন আসেন এই আরাকান আর্মির আবার পৃষ্ঠপোষককে অভিযোগ রয়েছে যে আরাকান আর্মির পৃষ্ঠপোষক হলো ভারত, এমনটি কিন্তু ভারতীয় গণমাধ্যম থেকেই আমরা শুনেছি। তাহলে এই যে ভারতের চালে আমরা যে আটকে যাচ্ছি তার আরেকটি বিষয় হলো যে এতদিন কিন্তু সীমান্তে ভারত তেমন একটি যুদ্ধ মহড়া দেয়নি, কিন্তু অত্যাধুনিক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম নিয়ে কিন্তু এখন ভারত এই বাংলাদেশ সীমান্তে কিন্তু তাদের যে সীমান্তের অংশে সেইখানে কিন্তু মহড়া দিচ্ছে, যুদ্ধ মহড়া দিচ্ছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে রয়েছে। তাহলে এই আরাকান আর্মির ওই সীমানাটা আর অন্য সীমানায় রয়েছে কি? ভারত নিজেই। একটিতে রয়েছে ভারত নিজে, তিনটিতে, আরেকটিতে রয়েছে ওই আরাকান আর্মি, যারা ওই ভারতের সিগন্যালে চলে বলে ভারতীয় মিডিয়ার অনেক খবরে আমরা দেখেছি। তাহলে এই গেল যে প্রভাবটি, সেই প্রভাব আবার আসেন যে বিদেশি প্রভাব আরও রয়েছে। বিদেশি প্রভাব আসেন যে যদি ভারত এই শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগকে সহায়তা করে তাহলে বাধা হয়ে আসতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের বন্ধু রয়েছে এখন কি? পাকিস্তান। এখন দেখেন মজার ব্যাপার হলো এই পাকিস্তানেই এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, তাদের সাথে আবার এখন
যে সমস্যার সৃষ্টি হয়েছে, এতদিন তাদের নানান কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এক প্রকার যুদ্ধ উপক্রম হয়ে গেছে তাদের সাথে, আফগানিস্তানের সাথে। তাদের এক প্রকার আফগানিস্তান যুদ্ধে করার পরিস্থিতি সৃষ্টি করে তাদের যে তোকরান সীমান্ত কিন্তু দখল করে নিয়ে গেছে এই আপনার যে এই তালেবান অধ্যুষিত এলাকা আফগানিস্তান। এখন তাহলে পাকিস্তান তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, তাহলে এই বাংলাদেশের বিষয়ে যে নাক গলানোর মতো সুযোগ তার হাতে আর থাকছে না। তাহলে সুযোগ থাকছে কার? অন্তর্বর্তী সরকারের সাথে যে সুসম্পর্ক, ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্কর জায়গায় রয়েছে চীন। এখন সেই চীনের দেখেন আবার কি সমস্যা হয়েছে, চীনের সাথে যুক্তরাষ্ট্র আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকার যারা শত্রু, এখন এই মোদি হবে তাদের বন্ধু। এই আমেরিকার যাদের শত্রু বলবে সেটি ভারতেরও শত্রু হবে। আবার এখন তাহলে এই যে চীন, পাকিস্তান, তারা কিন্তু অলরেডি আবার দেখেন এই পাকিস্তানি নাগরিকদের জন্য কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, সেটিও কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। তাহলে পাকিস্তান, চীন তারা কিন্তু এই যুক্তরাষ্ট্রের শত্রুতে পরিণত হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের শত্রুতে পরিণত হলেই ভারত যে এই যুক্তরাষ্ট্রের বন্ধুতে পরিণত হবে। আর সেটি কিন্তু আমরা এই নরেন্দ্র মোদি আর যেই ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে সেটিতে দেখেছি। আবার এই যে এখন আবার ভারতে ডোনাল্ড ট্রাম্প যে আসবে, বৈঠক করবে, সেখানেও যে অনেক মেসেজ আমরা দেখব। আবার দেখেন যে ভারত কিন্তু ওই আমেরিকা থেকে যে যুদ্ধ বিমান কিনবে সেটি কিন্তু এই ভারত বিশেষ করে যে কেনার পরেই, কেনার ঘোষণা দিলেই কিন্তু চীন এবং পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হয়েছে, তারা কিন্তু সেই উদ্বেগ জানিয়েছে। এখন আসেন, এই তো গেল আমরা দেখলাম যে এই চারিদিকের যে জালের চারিদিকে যে আটকে দেওয়া সেটি আমরা দেখলাম। এখন আসেন আমাদের দেশের ভিতরে। আবার এই আমাদের দেশেও কিন্তু সেই প্রভাব পড়তে শুরু করেছে। সেই প্রভাবটি আমরা কিভাবে বুঝলাম? দেখেন যে এই ইউএসএইডের অর্থ সহায়তা বন্ধ হয়ে গেছে। আমরা দেখলাম যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যে আইএমএফ, তারা যে তাদের যে ঋণের কিস্তি বাংলাদেশে এক প্রকার স্থগিতের পর্যায়ে চলে গেছে। আমরা দেখলাম যে ইউএসএইড সহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, যা বাংলাদেশে প্রভাব পড়ছে। আমরা দেখলাম যে সর্বশেষ রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছিল জাতিসংঘ, সেটিকেও অর্ধেক করে দিচ্ছে। অর্থাৎ এই প্রভাব আবার পড়ে যাচ্ছে আমাদের অর্থনীতিতে। আমাদের যে দেশে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে, দেশে যে চরমভাবে বেকারত্বর মুখে পড়ে যাচ্ছে, আর বেকারত্ব বেড়ে গেলে যে সেই দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, চুরি ডাকাতি বেড়ে যায়, সেটি কিন্তু আপনারা জানেন। এখন আমাদের দেশে সেই চুরি ডাকাতিও বেড়ে গেছে, বেকারত্বও বেড়ে গেছে। আর এই বেকারত্বের বিষয়টি কিন্তু নিশ্চিত করে দিয়েছে আমাদের অর্থ উপদেষ্টা নিজেই। আসেন, এই প্রভাব কিন্তু পড়তে যে শুরু করেছে, এটি কিন্তু সরকারের বিপক্ষে মানুষের যে অবস্থান সেটি আবার জানান দিয়ে দিচ্ছে। এই সরকার যে তাহলে দেশি এবং বিদেশি নানা বিষয়ে যে চাপের মুখে পড়ে যাচ্ছে, সেটি কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে। এখন পড়ে যে যাচ্ছে সেটি আবার আমরা কোন মাধ্যমে বুঝবো? সেই মাধ্যমটি হলো যে আমাদের যে আগে যেই উপদেষ্টাদের মুখ থেকে আমরা শুনতাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে, সেই জায়গা থেকে কিন্তু এখন আর সেটি শোনা যাচ্ছে না। এখন কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিদেশি যে একটি গণমাধ্যম, যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সাথে কিন্তু এই ইংরেজি সার্ভিস এবং বাংলা সার্ভিসে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। বাংলা সার্ভিসে কিন্তু তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেছেন যে ঐক্যমতের বিষয়। আর যখন ইংরেজি সার্ভিসে বক্তব্য দিয়েছেন তখন কিন্তু তার কথায় বলেছেন যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা সেটি তাদের বিষয়, অর্থাৎ সিদ্ধান্তের মালিক ওই আওয়ামী লীগ, সেটি কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশ নিতে পারবে সেটি কিন্তু এই কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে।
এখন আসেন সেই এই যে এই প্রধান উপদেষ্টার কথার আগেই কিন্তু আমরা সেই বিষয়টি বুঝে গেছি, এই খবর যে এই সংকেত যে একদম জেলেও চলে গেছে, জেল পর্যায়ে অর্থাৎ যারা বন্দী রয়েছেন তাদের কাছেও আমরা সেটি বুঝতে পেরেছি যে আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কিন্তু কথায় তাকে আদালতে হাজিরা দিতে নেওয়ার সময় কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেছেন যে আমার জাতীয় নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারি তার জন্য দোয়া করেন। অর্থাৎ এই যে নির্বাচনী হাওয়া বা আওয়ামী লীগ নির্বাচনে যে যেতে পারবে সেই বা সেটি কিন্তু বোঝা যাচ্ছে এই শাহজাহান খানের কথায়। আর এই মেসেজ কিন্তু যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে মানেই তো আওয়ামী লীগ ফিরতে পারবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, সেই মেসেজ কিন্তু এই যে মিলে যাচ্ছে প্রধান উপদেষ্টার কথার সাথে। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের ৮ বারের নির্বাচিত সাবেক এমপি এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কথায়। এখন আসেন যে বিষয়টি হলো যে এই এই কথার ভিত্তিতে আমরা আরও যেটি বুঝি যে সরকারের যে ষড়যন্ত্রটি ছিল যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশকে অস্থিতিশীল রাখতে পারলে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে জাতীয় নির্বাচন যে বিলম্বিত করা যাবে বা যায়, এমন কিছুই কিন্তু এখন আবার ফাঁস হয়ে যাচ্ছে। সেটি ফাঁস করে আবার দিচ্ছেন কে? সেটি কিন্তু আমরা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক এই নাহিদ ইসলামের বক্তব্যে কিন্তু সেটি বুঝেছি। তিনি কিন্তু এই অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তাই জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন। এই যে জিনিসটি তিনি বলেছেন, অর্থাৎ এর আগে আমরা এই কারণেই কিন্তু হয়তো দেখেছি যে এই ৩২ নম্বর সহ যত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর ভাঙচুর লুটপাট করা হয়েছে সেটি কিন্তু সেইখানে কোনো পুলিশ ব্যবস্থাও নেয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয়নি, থামাতে যায়নি, যারা ভাঙচুর করেছে লুটপাট করেছে এই বিষয়ে মামলা হয়নি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু হঠাৎ করে যে ১৮০ ডিগ্রিতে ঘুরে গেল সরকার, এই দেখেন গুলশানে যে সাবেক যে এসটি ইমামের ছেলের যে সাবেক স্ত্রী তার বাসায় ভাঙচুর করতে যাওয়ার পরে, লুটপাট করতে যাওয়ার পরে সেই ঘটনায় কিন্তু এখন ৩ জনকে আটক করা হয়েছে। আবার আমরা যেটি দেখেছি যে এই প্রধান উপদেষ্টা কিন্তু এই বিবিসির সাক্ষাৎকারে এখন বলছেন যে এই ভাঙচুর লুটপাটের ঘটনায় যদি মামলা দেওয়া হয় সেইখানে মামলা নেওয়া হবে এবং ব্যবস্থাও নেওয়া হবে। এই কথা, এই ব্যবস্থার কথা, মামলা নিতে পারবে এই কথা কিন্তু আগে বলেনি, বা এই যে গুলশানে যে আটক করেছে এই আটকের ঘটনাও কিন্তু আগে ঘটেনি। অর্থাৎ বহির্বিশ্বের চাপ যে শুরু হয়ে গেছে এবং ঠেলার নাম যে বাবাজি সেটি কিন্তু আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। আর এই যে সমীকরণগুলো আমরা তুলে ধরলাম তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ শীঘ্রই ফিরবে। আর আওয়ামী লীগ শীঘ্রই ফিরলে এবং আওয়ামী লীগ যে জাতীয় নির্বাচনেও যে অংশগ্রহণ নেবে, আর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলে আওয়ামী লীগ হয় সরকার গঠন করবে, নয় আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হবে। কিন্তু এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যেই সব কথা আমরা এই হাসনাত সারজিদদের কাছ থেকে শুনেছিলাম যে তাদেরকে আর কোনোদিন ফিরতে দেওয়া হবে না, এমনটি যে তাদের কাছ থেকে আমরা শুনেছিলাম, দেখেন সেই সারজিদ আলমকেও কিন্তু এই এক প্রকার হামলার শিকার হয়েছে সারজিদ আলম। অর্থাৎ তাদেরকেও কিন্তু এখন মারপিট শুরু হয়ে গেছে, তাদেরকে কিন্তু আগের মতো আর ওই ভ্যালু দেওয়া হচ্ছে না। এইটিও কিন্তু আমাদেরকে একটি বার্তা দেয় যে এই আওয়ামী লীগ ফিরবে। আর ওই যারা ওই হাসনাত সারজিদ সহ যারা বলেছিল এতদিন যে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না, তোমাদের আম্মু আর ফিরবে না, এই কথা বলেছিল হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনাকে উল্লেখ করে তার সমর্থকদের উদ্দেশ্যে, এখন আস্তে আস্তে কিন্তু সেই আওয়ামী লীগ ফেরার জায়গায় চলে যাচ্ছে, সমীকরণ কিন্তু তাই বলছে। এবং সেই সমীকরণে কিন্তু বিদেশি চাপ এবং দেশি চাপ সব মিলেই কিন্তু এখন একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ ফেরার। অতএব আওয়ামী লীগ যে ফিরছে সেই বার্তা কিন্তু আস্তে আস্তে প্রকট হচ্ছে। এখন দেখা যাক যে আওয়ামী লীগ আর কতদিনের ভিতরে ফিরতে পারে, সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।